আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে, সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মার্কিন দম্ভ চূর্ণ করে যুদ্ধ শেষে আরো শক্তিশালী ইরান, মার্কিন যুক্তরাষ্ট্রের পরাজয় দেখল বিশ্ব, বিবিসির বিশ্লেষণ। দক্ষিণ লেবাননে 30 সেনা সদস্য হারালো ইসরায়েল। ইসরায়েলের জন্য ভয়াবহ চুক্তি, ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্বে জড়ালেন নেতানিয়াহু। ইসরায়েলকে বলেছে হিজবুল্লাহর দায়িত্ব সিরিয়ার উপর ছেড়ে দিতে ট্রাম্প। ইরান চুক্তি নিয়ে ইসরায়েলে ক্ষোভের বিস্ফোরণ, যুক্তরাষ্ট্রকে বিশ্বাসঘাতক আখ্যা। একই দিনে আছড়ে পড়ল দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার দুটি দানবীয় পারমাণবিক বোমারু বিমান। ফিফা বিশ্বকাপ যুক্তরাষ্ট্রের মাটিতে একখণ্ড ইরান, রাতভর যেমন ছিল তেহরান। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। যুদ্ধ শেষে আরো শক্তিশালী ইরান, মার্কিন যুক্তরাষ্ট্রের পরাজয় দেখল বিশ্ব, বিবিসির বিশ্লেষণ। মধ্যপ্রাচ্যে দীর্ঘ 3 মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে একটি সমঝোতায় পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইরানের সমঝোতা চুক্তিটি যদি শেষ মুহূর্তে কোনো বাধা ছাড়াই কার্যকর হয়, তবে এটি এমন একটি যুদ্ধের সমাপ্তি ঘটাবে বিশ্লেষকদের মতে, যা ছিল ট্রাম্পের এখন পর্যন্ত সবচেয়ে বড় পররাষ্ট্রনীতিগত ভুল। এই যুদ্ধ শুধু যুক্তরাষ্ট্রের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছে না, বরং বিশ্বজুড়ে ওয়াশিংটনের প্রভাব ও মিত্রদের আস্থার ওপরও নেগেটিভ প্রভাব ফেলেছে। বিবিসির আন্তর্জাতিক বিশ্লেষক জেরেমি বোয়েনের বিশ্লেষণে বলা হয়েছে, ইরানের সঙ্গে সংঘাত যুক্তরাষ্ট্রের শক্তির সীমাবদ্ধতা সামনে এনেছে। তার মতে, এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষদের নিরুৎসাহিত করার সক্ষমতা দুর্বল করেছে এবং উপসাগরীয় অঞ্চলের তেল সমৃদ্ধ আরব রাজতন্ত্রগুলোর সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ককেও চাপ তৈরি করেছে। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার মধ্যে স্থিতিশীলতার দ্বীপ হিসেবে পরিচিত উপসাগরীয় দেশগুলো এখন নিজেদের নিরাপত্তা ও কূটনৈতিক সম্পর্ক নতুনভাবে ভাবছে। এসব দেশের কর্মকর্তারা ব্যক্তিগতভাবে বিকল্প জোট এবং প্রতিবেশী ইরানের সঙ্গে সহাবস্থানের পথ খোঁজার প্রয়োজনীয়তার কথা বলছেন। বিশ্লেষণে বলা হয়, যুক্তরাষ্ট্র যখন ইরান যুদ্ধে বিপুল পরিমাণ অস্ত্র ব্যবহার করেছে, তখন চীনও পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করেছে। ওয়াশিংটনের সামরিক সক্ষমতার বাস্তব সীমা কোথায় তা এই সংঘাত থেকে স্পষ্ট হয়েছে বলেই মনে করছেন অনেক পর্যবেক্ষক। বিবিসির বিশ্লেষণে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের শক্তি ও প্রতিরোধ ক্ষমতা সম্পর্কে ভুল হিসাব করেছিল। 28 ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধের আগে ওয়াশিংটন ও তেল আবিব ধারণা করেছিল দ্রুত সামরিক অভিযানের মাধ্যমে ইরানের শাসন ব্যবস্থায় বড় পরিবর্তন আনা সম্ভব হবে, কিন্তু বাস্তবে তা ঘটেনি। বরং টিকে থাকার মাধ্যমে ইরানের শাসক গোষ্ঠী আরো শক্ত অবস্থানে ফিরেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার ঘনিষ্ঠ সহযোগীদের হত্যার পরও দেশটির নেতৃত্ব কাঠামো দ্রুত পুনর্গঠিত হয়েছে। যুদ্ধ শেষে আরো শক্তিশালী অবস্থানে ইরান, উল্টো মার্কিন যুক্তরাষ্ট্রের পরাজয় দেখেছে বিশ্ব। বিশ্লেষণে বলা হয়েছে, খামেনির স্থলাভিষিক্ত হিসেবে তার ছেলে মুস্তফা খামেনির নেতৃত্বে এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের প্রভাবশালী কমান্ডারদের মাধ্যমে নতুন নেতৃত্ব গড়ে উঠেছে। তারা আগের নেতৃত্বের মতোই আদর্শিক হলেও ঝুঁকি নেওয়ার ক্ষেত্রে আরো আগ্রাসী বলে মনে করা হচ্ছে। দক্ষিণ লেবাননে 30 সেনা সদস্য হারালো ইসরায়েল। প্রতিবেদনে দক্ষিণ লেবাননে গত 2 মার্চ থেকে পুনরায় শুরু হওয়া সংঘর্ষে এখন পর্যন্ত 30 ইসরায়েলি সেনা ও কর্মকর্তা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো 1347 সেনা। গত 3 দিনেই আহত হয়েছেন 45 জন। ইসরায়েলি সেনাবাহিনী এই তথ্য নিশ্চিত করেছে। একই সঙ্গে দেশটির একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, রাজনৈতিক নেতৃত্বের পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় লেবাননের সামরিক অভিযান কিছুটা কমিয়ে আনা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া শান্তি চুক্তিতে লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের কথা বলা হয়েছে। তবে ইসরায়েল জানিয়েছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মনে করা কিছু এলাকায় তাদের সেনা মোতায়েন থাকবে। ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 12 জানিয়েছে, দক্ষিণ লেবাননের তথাকথিত ইয়েলো লাইন এলাকায় ইসরায়েলি বাহিনীর অভিযান অব্যাহত থাকবে। বর্তমানে যেখানে সেনারা অবস্থান করছে সেখান থেকে সরে যাওয়ার কোনো নির্দেশ এখনো দেয়া হয়নি। অন্যদিকে যুদ্ধবিরতি ঘোষণার পরও লেবাননের কয়েকটি এলাকায় ইসরায়েলি গোলাবর্ষণের খবর পাওয়া গেছে।
তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ সময় লেবাননের একটি নিরাপত্তা সূত্র দাবি করেছে, দক্ষিণ লেবাননের আলী আল তাহির পাহাড়ের দিকে অগ্রসর হওয়ার সময় ইসরায়েলি সেনাবাহিনীর যানবাহন লক্ষ্য করে 2টি রকেট ছোড়ে হিজবুল্লাহ। পরে হিজবুল্লাহ জানায়, তারা রকেট ও ড্রোন হামলা চালিয়ে একটি ইসরায়েলি সামরিক দলকে পিছু হটতে বাধ্য করেছে। ইসরায়েলের জন্য ভয়াবহ চুক্তি, ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্বে জড়ালেন নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যৌথভাবে শুরু করা যুদ্ধ ইরানের ধর্মীয় শাসকদের পতন ঘটাবে এবং নিজের নির্বাচনী পালে হাওয়া দেবে, এমনটাই বাজি ধরেছিলেন বেনিয়ামিন নেতানিয়াহু। কিন্তু পরিস্থিতি এখন ভিন্ন। ট্রাম্প যুদ্ধ থেকে বেরিয়ে আসার জন্য ইরানের সঙ্গে সমঝোতা চুক্তিতে সই করার এখন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি সংঘাতের পথে ইসরায়েলের দীর্ঘকালীন প্রধানমন্ত্রী। ইসরায়েলি কর্মকর্তারা জনসম্মুখে তাদের প্রধান মিত্রের বিরুদ্ধে মুখ খুলতে কিছুটা সতর্কতা অবলম্বন করলেও ব্যক্তিগত আলাপচারিতায় ক্ষোভ লুকাতে পারছেন না। নাম প্রকাশ না করার শর্তে এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা বর্তমান পরিস্থিতিকে ইসরায়েলের জন্য ভয়াবহ হিসেবে বর্ণনা করেছেন। ওয়াশিংটন বলছে, আগামী 60 দিনের যুদ্ধবিরতি চলাকালে তারা ইসরায়েলি ও মার্কিন উদ্বেগগুলো, বিশেষ করে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা করবে। তবে ইসরায়েলি কর্মকর্তাদের আশঙ্কা, এই আলোচনার সময়সীমা বারবার বাড়ানো হবে এবং তেল আবিবের উদ্বেগগুলো অমীমাংসিত রেখেই তাদের হাত পা বেঁধে রাখা হবে। বিশেষ করে লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান বন্ধ করা নিয়ে ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে বারবার বাকবিতণ্ডা হয়েছে। চলতি মাসের শুরুতে এক ফোনালাপে ট্রাম্প রাগান্বিত হয়ে নেতানিয়াহুকে গালিগালাজ করেন এবং বৈরুতে হামলা না করার নির্দেশ দেন। ওই দিন নেতানিয়াহু হামলা বন্ধ রাখলেও 1 সপ্তাহ পর আবারও বৈরুতের শহরতলিতে বোমা বর্ষণ করে ইসরায়েল। এর জবাবে ইরানও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। সবশেষ রোববার যুক্তরাষ্ট্র ও ইরানের চুক্তির মাত্র কয়েক ঘন্টা আগেও লেবাননের রাজধানীতে হামলা চালায় ইসরায়েল। জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু স্বীকার করেন যে ট্রাম্পের সঙ্গে তার মত পার্থক্য তৈরি হয়েছে। তিনি বলেন, তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আর আমি ইসরায়েলের প্রধানমন্ত্রী। অনেক ক্ষেত্রে আমাদের মতের মিল হয়, আবার কখনো হয় না। আমি ইসরায়েলের নিরাপত্তার স্বার্থ রক্ষার দায়িত্বে আছি। আগামী শরতের নির্বাচনে পরাজয়ের শঙ্কায় থাকা নেতানিয়াহু এখন ট্রাম্পকে চ্যালেঞ্জ জানাতে আরো বেশি আগ্রহী হয়ে উঠেছেন, কারণ জনমত জরিপ বলছে ইসরায়েলের নিরাপত্তার বিষয়ে ট্রাম্পের প্রতিশ্রুতি নিয়ে খোদ ইসরায়েলিরাই সন্দিহান। ইসরায়েলকে বলেছি হিজবুল্লাহর দায়িত্ব সিরিয়ার উপর ছেড়ে দিতে। ট্রাম্প লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে মোকাবিলার দায়িত্ব সিরিয়ার হাতে ছেড়ে দেওয়ার পরামর্শ ইসরায়েলকে দিয়েছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। G7 সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল শারা হিজবুল্লাহ ইস্যুতে কার্যকর ভূমিকা রাখতে পারেন। তিনি বলেন, আমি ইসরায়েলকে পরামর্শ দিয়েছি হিজবুল্লাহর বিষয়টি সিরিয়াকে সামলাতে দিতে। সত্যি বলতে আমার মনে হয় তারা এই কাজ আরো ভালোভাবে করতে পারবে। ট্রাম্প দাবি করেন, সিরিয়ার বর্তমান নেতৃত্ব হিজবুল্লাহর প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করে না এবং সংগঠনটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সক্ষমতা রাখে। সিরিয়ার প্রেসিডেন্টকে উল্লেখ করে তিনি বলেন, তিনি কোনো সাধু নন, কিন্তু দেশকে একত্রিত করার ক্ষেত্রে অসাধারণ কাজ করেছেন। হিজবুল্লাহর বিষয়ে তিনি খুবই দক্ষ এবং তাদের পছন্দও করেন না। হিজবুল্লাহকে দুর্বল করার লক্ষ্যে ইসরায়েল বহু বছর ধরে সামরিক অভিযান চালিয়ে আসছে, তবে সংগঠনটির রকেট হামলার সক্ষমতা পুরোপুরি বন্ধ করতে এখন পর্যন্ত সফল হয়নি বলে মনে করেন বিশ্লেষকরা। এই প্রসঙ্গে ট্রাম্প বলেন, ইসরায়েল অনেক দীর্ঘ সময় ধরে হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই করছে, এতে অতিরিক্ত মানুষ প্রাণ হারাচ্ছে। সন্দেহভাজন কোনো ব্যক্তিকে লক্ষ্যবস্তু করতে গিয়ে পুরো আবাসিক ভবন ধ্বংস করা উচিত নয়। ট্রাম্পের মতে, পরিবার কাউকে খুঁজতে গিয়ে একটি অ্যাপার্টমেন্ট ভবন গুড়িয়ে দেওয়ার প্রয়োজন নেই, কারণ এখানে অনেক মানুষ বসবাস করে এবং তারা সবাই হিজবুল্লাহর সদস্য নয়। সূত্র CNN। ইরান চুক্তি নিয়ে ইসরায়েলে ক্ষোভের বিস্ফোরণ, যুক্তরাষ্ট্রকে বিশ্বাসঘাতক আখ্যা। যুদ্ধ অবসানের লক্ষ্যে ইরান ও যুক্তরাষ্ট্র একটি সমঝোতা চুক্তি করেছে। মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান এই ঘোষণা দেওয়ার পরই ইসরায়েলে তীব্র ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেন, আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে যুক্তরাষ্ট্র ও ইসলামী প্রজাতন্ত্র ইরানের মধ্যে শান্তি চুক্তি সম্পন্ন হয়েছে। তিনি আরো জানান, এই চুক্তিতে সব ফ্রন্টে লেবানন সহ সামরিক অভিযান তাৎক্ষণিক ও স্থায়ীভাবে বন্ধ করার বিষয় রয়েছে। শাহবাজ শরীফ বলেন, আলোচনায় তুরস্ক, কাতার ও সৌদি আরব ভূমিকা রেখেছে এবং চুক্তিটি শুক্রবার সুইজারল্যান্ডে স্বাক্ষরিত হবে। এরপরই যুক্তরাষ্ট্র ও ইরান উভয় দেশ চুক্তি
চুক্তির বিষয়টি নিশ্চিত করে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন চুক্তিটি সম্পূর্ণ। অন্যদিকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘিরাবাবাদি বলেন 60 দিনের মধ্যে চূড়ান্ত স্বাক্ষর হবে। ইরান ও যুক্তরাষ্ট্রের ঘোষণার পর ইসরায়েলি কর্মকর্তারা জানান তারা এই চুক্তির শর্ত মানতে বাধ্য নয়। একই সময়ে ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননে একাধিক হামলা চালায়। ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নাকি ট্রাম্পকে জানিয়েছেন ইসরায়েল এই চুক্তির দ্বারা বাধ্য নয় এবং লেবানন সংক্রান্ত কোনো শর্ত মানবে না। দেশটির অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ বলেন এই চুক্তি ইসরায়েল ও সমগ্র মুক্ত বিশ্বের জন্য খারাপ। সেই সঙ্গে ইসরায়েলকে একাই ইরানের বিরুদ্ধে লড়তে হবে বলেও মন্তব্য করেন তিনি। জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতেমার বেন গফির বলেন ট্রাম্পের চুক্তি আমাদের জন্য বাধ্যতামূলক নয়। ইসরায়েল কোনো অধীন রাষ্ট্র নয়। স্নায়ুযুদ্ধের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার দুটি বিশালাকার কৌশলগত বোমারু বিমান একই দিনে পৃথক দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে। ক্যালিফোর্নিয়ার দক্ষিণ মোহাভে মরুভূমির এডওয়ার্ডস বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের পরপরই মার্কিন বিমান বাহিনীর একটি B-52 বোমারু বিমান বিধ্বস্ত হয়ে 8 জন আরোহীর সবাই নিহত হয়েছেন। এর মাত্র কয়েক ঘন্টা পর রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের ইরকুটস্ক এলাকায় একটি প্রশিক্ষণ ফ্লাইটের সময় বিধ্বস্ত হয় রুশ বিমান বাহিনীর Tu-22M3 বোমারু বিমান। শত্রুপক্ষের স্থল ও নৌ সীমানায় বোমা বর্ষণ এমনকি পারমাণবিক বোমাও টর্পেডো নিক্ষেপ কিংবা ক্রুজ মিসাইল হামলার মতো বিধ্বংসী অভিযানের জন্য এই যুদ্ধবিমান দুটি ডিজাইন করা হয়েছিল। মার্কিন বিমান বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন উড্ডয়নের পরপরই B-52 স্ট্র্যাটোফোর্ট্রেস বোমারু বিমানটি রানওয়েতে আছড়ে পড়ে এবং মুহূর্তের মধ্যেই আগুনে পুড়ে খাক হয়ে যায়। বিমানে থাকা 8 জন ক্রু মেম্বারদের কেউই বেঁচে নেই। এডওয়ার্ডস বিমান ঘাঁটির এয়ারফোর্স কর্নেল জেমস হেইস সাংবাদিকদের জানান 8 ইঞ্জিনের এই শক্তিশালী জেট বিমানটি একটি নিয়মিত পরীক্ষামূলক মিশনে ছিল। রানওয়ে ছেড়ে চাকার মাটি স্পর্শ করা মাত্রই এটি দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনার পর ধারণ করা ভিডিওতে দেখা যায় দুর্ঘটনাস্থল থেকে মাইলের পর মাইল দূর পর্যন্ত কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠছে। লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় 161 কিলোমিটার উত্তরে অবস্থিত এই দুর্ঘটনাস্থলের আকাশ থেকে তোলা ছবিতে দেখা যায় মরুভূমির একটি ফুটবল মাঠের চেয়েও বড় অংশ জুড়ে বিমানটি ধ্বংসাবশেষ পুড়ে ছাই হয়ে গেছে। কর্নেল হেইস জানান নিহত 8 জনের ওই দলের মধ্যে সরকারি বেসামরিক কর্মকর্তা, ঠিকাদার এবং সামরিক বাহিনীর পোশাকধারী সদস্যরা ছিলেন। বিমানটির নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং নিশ্চিত করেছে যে নিহতদের মধ্যে তাদের 2 জন কর্মীও ছিলেন। বিমানটির রাডার আধুনিকীকরণ কর্মসূচির অংশ হিসেবে এই ফ্লাইটটি পরিচালনা করা হচ্ছিল। দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি এবং তদন্ত চলছে। রানওয়ের ক্ষয়ক্ষতির কারণে এডওয়ার্ডস বিমান ঘাঁটির সমস্ত কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। একই দিনে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় তাদের একটি Tu-22M3 কৌশলগত বোমারু বিমান প্রশিক্ষণ চলাকালীন বিধ্বস্ত হয়েছে। তবে সৌভাগ্যবশত বিমানের ক্রু সদস্যরা দুর্ঘটনার পূর্ব মুহূর্তে সফলভাবে ইজেক্ট করতে সক্ষম হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় বিমানটি অঙ্গারা নদীর তীরের কাছাকাছি একটি ঘন বনাঞ্চলে পড়ে যায় এবং সেখানে একটি বিশাল ধোঁয়ার সৃষ্টি হয়। যুক্তরাষ্ট্রের মাটিতে বিশ্বকাপে ইরানের প্রথম ম্যাচ দেখার জন্য তেহরানে রাতভর অপেক্ষায় ছিলেন অনেক বাসিন্দা। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি শুরু হয় স্থানীয় সময় ভোর 4:30টায়। খেলা দেখার জন্য তখনও খোলা ছিল বিভিন্ন ক্যাফে। একটি ক্যাফেতে প্রায় 40 জন ফুটবল প্রেমী আলোচনা করছিলেন যুদ্ধের ছায়ায় অনুষ্ঠিত বিশ্বকাপে তাদের দলের পারফরমেন্স কেমন হতে পারে। তাদের মধ্যে নারীরাও ছিলেন। জাতীয় পতাকার রঙের রিস্ট ব্যান্ড পরা 21 বছর বয়সী শিবা শরীফি বলেন, আমি ও আমার বন্ধুরা মনে করি ইরান পরের ধাপে যেতে পারবে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা স্মারক নিয়ে ঘোষণার একদিন পর ম্যাচটি অনুষ্ঠিত হলো। সরাসরি সম্প্রচার করা হয় রাষ্ট্রীয় টেলিভিশনে। ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামে জাতীয় পতাকা ওড়ার দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে ধারাভাষ্যকার উচ্ছ্বাসের সঙ্গে বলে ওঠেন, ও মাই গড, লস অ্যাঞ্জেলেসের ঠিক মাঝখানে আমাদের পতাকা। স্টেডিয়ামের বর্তমান শাসন ব্যবস্থার বিরোধীরাও উপস্থিত ছিলেন। তারা 1979 সালের ইসলামী বিপ্লবের আগের পতাকা বহন করেন, তাই ইরানি টেলিভিশনে গ্যালারির দৃশ্য খুব কম দেখানো হয়। শিবা শরীফি বলেন, আমার মনে হয় ফুটবল ও রাজনীতিকে আলাদা রাখা উচিত।
এই দুই বিষয়ের একে অপরের সঙ্গে কোনো সম্পর্ক থাকা উচিত নয়। ম্যাচের ৩২ মিনিটে রামিন রেজাইয়ানের করা গোলে এগিয়ে যায় ইরান, যদিও শেষ পর্যন্ত তা ২-২ গোলে ড্র হয়েছে। ইরানের সমতাসূচক গোলে ক্যাফেতে শুরু হয় উল্লাস। অনেকে পরস্পরকে জড়িয়ে ধরে, কেউ কেউ জাতীয় পতাকা নাড়াতে থাকেন। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। মার্কিন দম্ভ চূর্ণ করে যুদ্ধ শেষে আরো শক্তিশালী ইরান, মার্কিন যুক্তরাষ্ট্রের পরাজয় দেখল বিশ্ব, বিবিসির বিশ্লেষণ। দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারালো ইসরায়েল। ইসরায়েলের জন্য ভয়াবহ চুক্তি, ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্বে জড়ালেন নেতানিয়াহু। ইসরায়েলকে বলেছে হিজবুল্লাহর দায়িত্ব সিরিয়ার উপর ছেড়ে দিতে ট্রাম্প। ইরান চুক্তি নিয়ে ইসরায়েলে ক্ষোভের বিস্ফোরণ, যুক্তরাষ্ট্রকে বিশ্বাসঘাতক আখ্যা। একই দিনে আছড়ে পড়ল দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার দুটি দানবীয় পারমাণবিক বোমারু বিমান। ফিফা বিশ্বকাপ যুক্তরাষ্ট্রের মাটিতে একখণ্ড ইরান, রাতভর যেমন ছিল তেহরান। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।